তো প্রতিদিনের মতো আজকে আমি আবার চলে এসেছি তোমাদেরকে যে আগামী দিনের কোন কোন স্টকগুলো ইম্পর্টেন্ট তার একটা লিস্ট নিয়ে। তো ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধটা চলছে সেই যুদ্ধর খুব বেশি প্রভাব কিন্তু আমরা ইন্ডিয়ান মার্কেটে দেখতে পাচ্ছি না, কিন্তু তা বলে যে দেখতে পাবো না সেটাও নয়। অ্যাকচুয়ালি আমি অলরেডি বলেছিলাম একটা কথা যে মার্কেট এমন একটা জায়গা যেখানে যদি কোনো ঘটনা বারবার পুনরাবৃত্তি হয় তাহলে সেই ঘটনা যতটাই খারাপ হোক না কেন মার্কেট তার উপর রিয়াকশন দেয় না। প্রথম প্রথম সে ঘটনার উপর যতটা রিয়াকশন দেয় পরবর্তীকালে মার্কেট ঠিক ততটাই তাকে ইগনোর করে। তো এই যুদ্ধটাও হয়ে গেছে সেরকম, পরপর যুদ্ধ, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, তারপরে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, তারপরে ইরান ইসরায়েলের যুদ্ধ। তো এই সমস্ত জায়গায় এসে মার্কেট কিন্তু খুব একটা পাত্তা দিচ্ছে না, কিন্তু তারপরেও একটা কনসার্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই যুদ্ধটারই একটা খারাপ প্রভাব দেখতে পাবো যখন ডিরেক্টলি ইউএসএ, রাশিয়া বা চায়নার মতো দেশগুলো কিন্তু যুদ্ধে ডিরেক্টলি আসবে। অলরেডি ইউএসএ কিন্তু হুমকিতে শুরু করে দিয়েছে তারা যুদ্ধে ডিরেক্টলি আসবে বলে, এবং ইউএসএ যদি ডিরেক্টলি যুদ্ধে অবতীর্ণ হয় সেক্ষেত্রে কিন্তু রাশিয়া এবং চায়না, বিশেষ করে চায়নার কিন্তু পসিবিলিটি রয়েছে যুদ্ধে অবতীর্ণ হওয়ার। সেক্ষেত্রে কিন্তু আমরা একটা বাজে সিচুয়েশন দেখতে পারি। এখনও পর্যন্ত সেরকম কোনো বাজে সিচুয়েশন নেই। এরপর যদি আমরা আসি যে বড় বড় যারা ইনভেস্টার, যারা বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টার, তারা কি ভাবছে ইন্ডিয়াকে নিয়ে, তাহলে আমাদেরকে সবার প্রথমে যেটা দেখতে হবে হচ্ছে ডিআইআই এফআইআই, মানে তাদের যে ইনফ্লো আউটফ্লো সিস্টেমটা। তো আমরা যদি দেখি তো ডিআইআই এবং এফআইআই দুজনাই কিন্তু ইন্ডিয়াতে এখন অবধি ইনভেস্ট করছে, কিন্তু মনে রাখার বিষয় তাদের দুজনাকারই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা খুব কম, মানে তারা কেউ শিওর না যে ইন্ডিয়ান মার্কেটে কি হতে যাচ্ছে। যেহেতু ইউএসএ যদি এখানে যুদ্ধে নেমে যায় তাহলে তেলের দামের ক্ষেত্রে একটা বড় সমস্যা। ইন্ডিয়ার ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধে কি হচ্ছে সেটা আমাদের কনসার্ন না, কনসার্ন হচ্ছে এর ফলে যে এফেক্টটা আসবে তেলের দাম বাড়া, সেটা আমাদের কাছে প্রচুর ইম্পর্টেন্ট। কারণ তেলের দাম যদি বেড়ে যায় তাহলে ইন্ডিয়ার বাজেট গড়বড় হয়ে যাবে, সেক্ষেত্রে ইন্ডিয়া ভালো পারফর্ম করতে পারবে না। ঠিক আছে, তো মেনলি আমাদের কনসার্নের জায়গা হচ্ছে তেলের দাম, এবং সেখানে ইউএসএ যদি মার্কেটে নামে বা চায়না নামে তাহলে মার্কেটটা মানে যুদ্ধটা এত বড় লার্জ স্কেলে হবে এবং পরমাণু যুদ্ধর মতো জায়গাতেও চলে আসতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তেলের দাম বৃদ্ধিটা এবং এটা এটা একটা বড়সড় মানে কি বলবো একটা ভয়ের জায়গা থেকে যাচ্ছে, যার জন্য ইন্ডিয়ান মার্কেট প্রচণ্ডভাবে রিয়াক্ট করতে পারে। এখন অবধি সেই সিচুয়েশন তৈরি হয়নি, আমি যখন অবধি মানে রেকর্ড করছি তখন অবধি সেই সিচুয়েশন তৈরি হয়নি। তো ডিআইআইএফআই বারবার বললাম, আমি আগেও বললাম যে এরা কিন্তু কিনছে, তাও প্রচুর কম পরিমাণে। ওকে, তো এবার আমি আসি যে স্টকগুলোর কথায়। আমি গতকালকে যে স্টকগুলোর কথা বলেছিলাম, তিনটে স্টক কথা বলেছিলাম, হচ্ছে মান্যবর, দুটো হচ্ছে মারুতি, আর তিন নম্বর হচ্ছে এইউ ব্যাংক। আমি সেই তিনটে স্টকে এখনো স্টিক করছি, যদিও মারুতি আজকে পজিটিভ গেছে এবং মান্যবর এবং এইউ ব্যাংক নেগেটিভলি মানে অবস্থায় আছে, তা সত্ত্বেও আমি এর মধ্যে স্টিক করছি। এই তিনটে স্টকের কথাই বলবো আজকেও, এবং তার সাথে দুটো এক্সট্রা স্টকের কথা বলবো, যে দুটো স্টক আমি চার্ট নিয়ে আলোচনা করব এখনই। তো দেখো তোমাদের কেমন লাগে। ঠিক আছে, চলো। এখন আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ভোল্টাস। ঠিক আছে, এই ভোল্টাস স্টকটা আমি উইকলি টাইম ফ্রেম নিয়ে এখন কথা বলছি, কারণ আমি একটু বড় টাইম ফ্রেমে একটু আলোচনা করার পর ছোটো টাইম ফ্রেমে যাব। তো বড় টাইম ফ্রেমে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি যে এই বেশ কিছু সপ্তাহ ধরে স্টকটা এই জায়গায় কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে। ঠিক আছে, তো এই জায়গায় বাধাপ্রাপ্ত হওয়াটাকে আমি যদি মানে একটু বড় করে দেখি, তো এই লেভেলটায় এসে প্রথমে একবার বাধা পেলো, তারপরে আবার বাধা পেলো, এবং এই সময় কিন্তু এটা খুবই ছোটো 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 ক্যান্ডেল তৈরি করেছে। এবং ছোট ছোট ক্যান্ডেল তৈরি করলেও যদি আমরা ভলিউমের দিকে দেখি তাহলে ভলিউম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো ভলিউম নিয়ে ছোট ক্যান্ডেল তৈরি করছে। যদিও এই স্টকটা এই যে 47 এএমএ 47 এএমের নিচে আছে, তার মানে এটা ইন্ডিকেট করে যে মার্কেটটা বিয়ারিশ মোমেন্টামে আছে। স্টিল আমরা এই স্টকটাকে রেকমেন্ড করছি, এই স্টকটাকে আমরা নিয়ে ভাবছি, তার কারণ হচ্ছে যে এই স্টকটার এইখানে পারফরমেন্সটা এখানে বারবার নিচের দিকে এসে ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করার সাথে সাথে যদি আমরা ভলিউম দেখি যে ভলিউম ভালো তৈরি হয়েছে, কিন্তু ভলিউমটা একটা ডাউন ট্রেন্ডে রয়েছে, অর্থাৎ মার্কেটটা এখানে কনসোলিডেট করেছে, একই রেঞ্জে এসে কনসোলিডেট করছে। প্রাইসের খুব একটা হেরফের হয়নি, কিন্তু ভলিউমে হেরফের হয়েছে, অর্থাৎ বেশি পরিমাণে লোকজন কিন্তু এই স্টকটায় ট্রেড করেছে। এটা ক্লিয়ার ইন্ডিকেশন দেয় যে এরপর স্টকটা উপরের দিকে একটা মোমেন্টাম পাওয়ার সম্ভাবনা রয়েছে, উপরের দিকে একটা মোমেন্টাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। এক্স্যাক্টলি এই কারণে কিন্তু আমরা ভোল্টাসকে কিন্তু আমরা কনসিডারেশনে রাখতে পারি। ডেফিনেটলি ভোল্টাসকে আমরা কনসিডারেশনে রাখবো, এবং এর একটা নির্দিষ্ট প্রাইস রেঞ্জের পর, অর্থাৎ যখন ভোল্টাস
এই যে কনসলিডেশনের রেঞ্জটা এখান থেকে যখন বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে যখন উপরের দিকে উঠবে তখন কিন্তু আমরা ভোল্টাজটাকে ধরতে পারি। ভোল্টাজে আরেকটা পজিটিভ দিক হচ্ছে, আমি যদি পাইভট পয়েন্টটা দেখি, তো এই যে পাইভটের এই যে পুরো রেঞ্জটা, এই রেঞ্জটা দেখতে পাচ্ছি অনেকটা গ্যাপের রেঞ্জটা রয়েছে। তো এই যে রেঞ্জটা, এই রেঞ্জটার থেকে এই রেঞ্জটা অনেকটা গ্যাপে, এটা ইন্ডিকেশন কি দেয় যে এই রেঞ্জে যে স্টকটা থাকবে, অর্থাৎ এই সময়ে টাইম ফ্রেমে যে স্টকটা থাকবে এখানের মোমেন্টাম অনেক বেশি থাকবে। তো এর মোমেন্টাম বেশি থাকবে, সেটা পাইভট রেঞ্জ থেকে আমি পাচ্ছি। এর ভলিউম থেকে পাচ্ছি যে যেভাবে মার্কেট এখানে কনসলিডেট করেছে সেটা মার্কেট প্রাইস ভলিউম ডিক্রিজিং, তার মানে যে পজিশনে রয়েছে সেই পজিশনটা বেশি দিন থাকবে না, রিভার্সাল হওয়ার পসিবিলিটি আছে। আর রিভার্সাল মানে আপ ট্রেন্ড ডেফিনেটলি, তার কারণ এখানে বারবার রেজিস্ট্যান্স পেয়েছে, এর থেকে নিচে আসার সম্ভাবনা নেই। যদি নিচে আসার সম্ভাবনা থাকতো তাহলে ভলিউমে আমরা আপ ট্রেন্ড দেখতে পেতাম। ক্লিয়ার? তাহলে ভোল্টাস কিন্তু আমরা আমাদের ছোট টাইম ফ্রেমে, আমরা যদি 1 মাস 1.5 মাস 2 মাসের টাইম ফ্রেমে যদি আমরা দেখতে পারি তাহলে কিন্তু ভোল্টাস আমাদের জন্য একটা ভালো পিক হতে পারে। যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি, তো ডেলি টাইম ফ্রেমে দেখতে পাবো কি, ঠিক অপোজিট একটা লক্ষণ দেখতে পাবো। ডেলি টাইম ফ্রেমে দেখা যাবে যে এখানে কিন্তু একটা কনসলিডেশনের মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, একই জায়গায় কনসলিডেট করছে, এটা উপরে গিয়েছিল আবার নিচের দিকে এসে এখানে কনসলিডেট করছে। কিন্তু আমরা যদি ভলিউমটাকে দেখি তাহলে ভলিউমটাকে দেখবো কিন্তু সামান্য হলেও একটা আপ ট্রেন্ডে রয়েছে। অর্থাৎ এখান থেকে মার্কেটটা প্রাইসটা এখান থেকে উপরের দিকে গেছিলো, নিচের দিকে এসে রিজেকশন পেয়ে কিন্তু আবার উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আমরা কিন্তু এখানে একটা দেখতে পারি। ঠিক আছে? তার কারণ হচ্ছে যে এই পুরো রেঞ্জটা জুড়ে কিন্তু মার্কেট কনসলিডেট করেছে এবং ভালো ভলিউমে কনসলিডেট করেছে। অর্থাৎ ভলিউম বাড়ছে বা ভালো ভলিউমে ট্রেড হচ্ছে, কিন্তু প্রাইস অ্যাজ সাচ বাড়ছে না। এটা ক্লিয়ার ইন্ডিকেশন দেয় এখানে যারা বিগ প্লেয়ার তারা মার্কেটে এন্টার করছে। কাজেই সমস্ত দিক থেকে উইকলি হোক বা ডেলি হোক, সমস্ত দিক থেকে বিচার করলে ভোল্টাসকে কিন্তু আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখার মতো স্টক হিসাবে গণ্য করতেই পারি। ওকে, চলো এরপরে যে স্টকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ইউটিআই এএমসি। ওকে, তার উইকলি চার্ট নিয়ে প্রথম আমরা কথা বলছি। তো উইকলি চার্ট নিয়ে কথা বলতে গেলে ফার্স্টে যেটা আমাদের চোখে পড়ে, এই চার্টটাকে দুটো স্পেশালিটি। একটা হচ্ছে এই জায়গায় চারটা বার এসে সাপোর্ট নিয়েছে, এবং 2 নম্বর হচ্ছে যে এই যে লেভেলটা এটা হচ্ছে মাল্টি ইয়ার ব্রেকআউটের লেভেল, এবং এই মাল্টি ইয়ার ব্রেকআউটের লেভেলে এক্স্যাক্টলি এখানে কিন্তু আমি রেজিস্ট্যান্স 1টা পাচ্ছি, যেটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে 1412 এই রেঞ্জের মধ্যে। এবারে গল্প হচ্ছে যে এই যে মাল্টি ইয়ার ব্রেকআউটকে যখন আমাদের এক্সিকিউট করতে হয়, মাল্টি ইয়ার ব্রেকআউটকে যখন আমরা ছাড়িয়ে যেতে হয়, তখন যেটা সবথেকে বেশি লাগে সেটা হচ্ছে ভলিউমের একটা সাপোর্ট লাগে। তো ভলিউমের সাপোর্ট আমি যদি এই জায়গায় ভলিউমটাকে দেখি, তো ভলিউমের সাপোর্ট আমি পাচ্ছি, এখানে পরিষ্কার দেখলে বোঝা যায় একটা আপ ট্রেন্ডে ভলিউম রয়েছে। অর্থাৎ এটা আমরা বলতে পারি যে স্টকটা ভেরি মাচ পসিবিলিটি আছে যে স্টকটা মাল্টি ইয়ার ব্রেকআউটকে ব্রেক করে বেরিয়ে চলে যাবে। কিন্তু খুব ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে যে মাল্টি ইয়ার ব্রেকআউটকে ব্রেক করা অত সোজা নয়, দুম করে ব্রেক করে চলে যাওয়া যায় না। সেক্ষেত্রে যদি এটা রেজিস্ট্যান্স লেভেল হয়, মাল্টি ইয়ার ব্রেকআউট রেজিস্ট্যান্স লেভেল হয়, তাহলে স্টকটা হয়তো ফার্স্ট এটাকে এই রেজিস্ট্যান্সের ওপরের দিকে যাবে, তারপর কিন্তু রিচেক করার জন্য ফিরে এসে কিছুটা ব্যাক করে আবার স্টকটা উপরের দিকে যাবে। তো মোটামুটি এরকম একটা প্যাটার্ন তৈরির সম্ভাবনা থাকে। তো আমরা যদি এই জায়গায় যদি স্টকটাকে নিয়ে নিই, ঠিক আছে, এবং যদি আমরা এই জায়গায় প্যানিক করে যদি এই জায়গায় ছেড়ে দিই তাহলে কিন্তু আমরা ভুল করব। কাজে এই স্টকগুলোর ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে মাল্টি ইয়ার ব্রেকআউট কোথায় আছে, ডেফিনেটলি এটা খেয়াল রাখবো। দ্বিতীয়ত আমরা এর ডে ক্যান্ডেলে যদি চলে যাই তাহলে আমি জিনিসটা আরও ভালো করে তো বোঝাতে পারবো। ডে ক্যান্ডেলে যদি আমি চলে যাই তাহলে একটা দেখতে পাবো যে যেটা আমি বলছিলাম যে মাল্টি ইয়ার ব্রেকআউটকে করা শক্ত আছে। কেন বলছিলাম? কারণ মাল্টি ইয়ার ব্রেকআউটের আগেই আমরা এই রেজিস্ট্যান্স 2টাকে যদি আমরা দেখি, তো রেজিস্ট্যান্স 2তে আমরা দেখতে পাচ্ছি বড়সড় একটা রেজিস্ট্যান্স পাচ্ছে বারবার প্রায় 5-6 দিন 7 দিন ধরে এখানে সে ধাক্কা কাছে ফেরত আসছে। যদিও কিন্তু এখানে ভলিউম যথেষ্ট ভালো, তার মানে কতটা আরও বেশি ভলিউম এর মধ্যে ইমপ্লাই হতে হবে তবে এটা এর উপরের দিকে যাবে। ক্লিয়ার? কাজে এই রেজিস্ট্যান্সটাকে ভাঙা কিন্তু এতটাও সহজ হবে না। যদি আমরা উইকলি চার্টে দেখি তাহলে এর একটা ক্লিয়ার ইন্ডিকেশন পাবো। লাস্ট 2 সপ্তাহ ধরে আমরা যে ক্যান্ডেলগুলো ফরমেশন হয়েছে না, তার উইক দেখো কত বড় বড়, মানে যতবার বুল চাইছে আমি উপরের দিকে নিয়ে যাবো, বিয়ার ততবার নিচের দিকে নিয়ে আসছে, যতবার বুল চাইছে উপরের দিকে নিয়ে যাবো, বিয়ার ততবার নিচের দিকে নিয়ে আসছে। ঠিক আছে, তার মানে একটা প্রচণ্ড লড়াই কিন্তু একটা এর মধ্যে চলছেই। তো এই সিনারিওতে এই স্টকটার পজিশনে আমাদের 2 ধরনের ট্রেড হতে পারে। একটা কি,
যে এই যে মাল্টি ইয়ার ব্রেকআউটের যে লেভেলটা রয়েছে এই লেভেলটাকে আমরা রেজিস্ট্যান্স হিসাবে ধরে নিলাম, এবং এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটাকে আমরা রেজিস্ট্যান্স হিসাবে ধরে নিলাম। তাহলে আমরা এই যে দুটো রেজিস্ট্যান্স আছে না, এর মাঝখানের যে 90 বা 100 পয়েন্ট আছে, সেই 90 বা 100 পয়েন্টটাকে আমরা ক্যাচ করব, সেটা একটা হতে পারে। তার জন্য আমাদের কি করতে হবে, এই যে রেজিস্ট্যান্স 2টা রয়েছে এই রেজিস্ট্যান্স 2 এর উপরে যখন কোনো গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেবে, যখন কোনো গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেবে এবং ভলিউম যদি আমরা দেখতে পাই যে অ্যাভারেজের থেকে বেশি আছে, তাহলে ডেফিনেটলি আমরা এখানে একটা ট্রেড নেব এবং সেই ট্রেডটা ওয়েট করব R3 পর্যন্ত। R3-র কাছাকাছি গেলে সে আমরা ট্রেডটা ছেড়ে দেবো। আমরা 80 থেকে 90 পয়েন্টের একটা মোমেন্টাম এখানে এক্সপেক্ট করতে পারি, এটা এক ধরনের ট্রেড হতে পারে। আর একটা হতে পারে যে আমরা এটাকে ওয়াচ লিস্টে রাখবো, কন্টিনিউ ওয়াচ করব, যখন আমরা দেখবো যে এই যে জায়গাটা, এই যে মাল্টি ইয়ার ব্রেকআউট যেটাকে বলছি R3 হিসেবে বলছি, মানে 1380 মানে প্রায় 1400 লেভেল যেটাকে বলছি, 1400 লেভেল যখন ক্রস করবে এবং সেখানে গ্রিন ক্যান্ডেল দেবে উইথ ভলিউম, ঠিক আছে, সে তখন কিন্তু ওটাকে আমরা আমাদের নিতে পারি, অথবা আমরা ওয়েট করতে পারি যখন ওটা উপরের দিকে গিয়ে রিচেক করার জন্য নিচের এই 1400 লেভেলে আবার ফিরবে বা 1400 নিচের লেভেলে আসবে। তারপরে যখন আমরা রিবাউন্স করব, রিবাউন্স করে যখন আমার এই 1400 লেভেলের উপরে গিয়ে একটা, মানে আমি সিম্পল এখানে বলি, এটা যদি 1400 লেভেলটা হয় না, তো এটা উপরে গেল, উপরে গিয়ে এখানে নিচে এলো, নিচে এসে যখন রিবাউন্স করে এখানে যখন গ্রিন ক্যান্ডেল তৈরি করবে, তো এটা হবে আমাদের এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে। এবং এটা যদি এন্ট্রি পয়েন্ট হয় এবং যে ভলিউম যদি আমরা দেখতে পাই যে ন্যাচারাল ভলিউমের থেকে প্রায় 50% আপে ভলিউম রয়েছে, তাহলে এই জায়গাতে আমরা প্রায় 10 থেকে 12% মতো আমরা কিন্তু একটা মোমেন্টাম এক্সপেক্ট করতে পারি। আমি জেনারেলাইজ করলাম, 10 থেকে 12% মতো মোমেন্টাম এক্সপেক্ট করতে পারি। ওকে, তো আমি দুটো কেস সিনারিওতেই বলে দিলাম যে কোন ধরনের ট্রেড আমরা নিতে চাই বা নেওয়া যেতে পারে এই সিনারিওতে। যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে আমি বলবো একটাই কথা, যে তারা যদি ইচ্ছা হয়, যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, এবং তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে সেটা তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেই ফেসবুক পেজে তোমরা গিয়ে জয়েন করতে পারো, এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা যদি কিছু জিজ্ঞাসা করার থাকে বা যদি কোনো ধরনের কোয়ারি থাকে, তো তোমরা আমাকে সেখানে রিচ আউট করতে পারো। ওকে, চলো।